দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বিশ্বসংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা বিষয় নিয়ে প্রতিদিন দুপুর একটাই কিন্তু আপনাদের সঙ্গে আমরা যুক্ত হই এবং সেই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকেন বিশেষজ্ঞরা। এবং আজকেও দর্শক আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে স্বপ্নের বাড়ি কিংবা স্বপ্নের ফ্ল্যাট রাজধানীতে এটি আসলে সবারই প্রত্যাশা, তবে সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে আসলে মানুষকে নানাবিধ যুদ্ধ করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে তারা সেই কাঙ্ক্ষিত দামে তার যেই বাজেট বা তার যেই পরিমাণ অর্থ তিনি বরাদ্দ রেখেছেন সেই দামের মধ্যে হয়তোবা পাওয়া যাচ্ছে না। বর্তমান সময়ে নানাবিধ বাস্তবতাও রয়েছে। এর মধ্যে বিশ্বব্যাপী কিন্তু করোনা মহামারী পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি রড সিমেন্টের দাম বাড়ছে, আবাসন খাতের ব্যবসায়ীরা বলছেন তাদের উপরে চাপ তৈরি হচ্ছে এবং এর ফলে কম মূল্যের যে সমস্ত ফ্ল্যাট ছিল আগে সেটি কিন্তু আসলে নতুন করে দিতে তাদের আসলে বেগ পোহাতে হচ্ছে। এর পাশাপাশি আরও কিছু সমস্যা রয়েছে, সেই সব বিষয় নিয়ে আমরা জানতে চাই। আজকে থেকে জানাতে চাই দর্শক, রিহ্যাব আবাসন মেলা শুরু হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। আজকে থেকে শুরু হবে, আগামী 5 দিন ব্যাপী চলবে এবং যারা আসলে আয়োজক রিহ্যাব তারা আসলে যেমনটি জানিয়েছেন যে এবছর কিন্তু অনেক রকমের মূল্য ছাড় থাকবে সেখানে। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি এরই মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব লিয়াকত আলী ভূঁইয়া, তিনি সাবেক সহসভাপতি রিহ্যাবের, এবং আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন তিনি ডক্টর এস.এম. জুলফিকার আলী, তিনি সিনিয়র রিসার্চ ফেলো বিআইডিএস সরকারি গবেষণা প্রতিষ্ঠান। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে এই বিষয়ে কথা বলতে চাই এবং আমাদের সঙ্গে রিহ্যাব ফেয়ার থেকে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাসও যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। সেখানে কিন্তু এখন আসলে এই রিহ্যাব ফেয়ার উদ্বোধন করছেন বাণিজ্য মন্ত্রী, সেই বিষয়ে আমরা জানবো। তবে আমরা শুরুতেই আলোচনায় যেতে চাই জনাব লিয়াকত আলী ভূঁইয়া। এই যে আবাসন মেলা শুরু হচ্ছে এবং আমরা দেখি প্রায় প্রতি বছরই আপনারা আসলে এই আবাসন মেলার আয়োজন করেছেন এবং এখনো হচ্ছে, কিরকম সাড়া পাচ্ছেন এবং বর্তমানে আসলে আবাসন খাতের পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 কে দর্শকদেরকে। আপনি জানেন যে এই মেলা কিন্তু আপনার এই 2 বছর পরপর 2বার কিন্তু মেলা হয় নাই, 2020 এবং 2019, এবং এটা কিন্তু 2021-এর মেলা হচ্ছে আর কি। জি, তো আমরা আশা করছি যে সারা বেশ ভালো হবে, এই জন্য যে 2 বছর ধরে কোনো মেলা হচ্ছে না। এই আপনি করোনা মহামারীর জন্য। আমাদের দেশে সারা বিশ্বে করোনার প্রভাব ছিল, করোনা মহামারীর জন্য। তো সেখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এবং তাছাড়াও আপনার ফ্ল্যাট ক্রয় বিক্রয় কিন্তু কিছুটা করোনার জন্য কম ছিল। সব মিলিয়ে কিন্তু আমরা আশা করছি যে এখানে এবার মেলায় ভালো বিক্রি হবে এবং একই ছাদের নিচে সবকিছু আপনি পাচ্ছেন, ছোট ফ্ল্যাট বলেন বড় ফ্ল্যাট বলেন সব ফ্ল্যাট গুলো পাচ্ছেন। তাছাড়াও এখানে আপনার বিভিন্ন ব্যাংকিং ফ্যাসিলিটি আছে, তারপর আপনার ব্যাকআউট লিঙ্কেজের বেশ কিছু স্টল আছে। তো সব জায়গায় কিন্তু একজন ক্রেতা যখন এখানে ঢুকবে তখন কিন্তু সবগুলাই তারা সব ব্যাপারেই তারা জানতে পারবে এবং তার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি এখান থেকে গ্রহণ করার জন্য খুব সুবিধা হবে। এবং যেহেতু রিহ্যাবের মেলা, তাই এখন রিহ্যাব নিজেই যখন এটার করছে, সেজন্য দর্শকদেরও কিন্তু একটা আগ্রহ বেশি থাকে এবং সারা বছর কিন্তু এই মেলাটার জন্য দর্শকরা ওয়েট করে। এবং পরিসংখ্যানে দেখা গেছে যে বিদেশি বলতে যারা বিদেশে থাকে, আমাদের বিদেশি বলতে আমাদের প্রবাসী ভাইরা আর কি, ভাই বা বোনরা, তারাও কিন্তু এই শীত মৌসুমে বাংলাদেশে আসে, তারাও কিন্তু এই মেলাতে কিন্তু যেয়ে থাকে। সব মিলিয়ে এই মেলা কিন্তু আশা করছি খুব ভালো হবে বলে মনে করি। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দর একটি পয়েন্ট বলেছেন যে যারা দেশের বাইরে থাকেন তাদের কিন্তু আসলে যাদের পরিবার দেশে রাজধানী ঢাকা কিংবা অন্যান্য অঞ্চলে রয়েছে তারা কিন্তু একটি স্থায়ী বিনিয়োগ মনে করেন যে এই আবাসন খাতে বিনিয়োগকে। তারা অনেক ক্ষেত্রেই প্লট কিংবা ফ্ল্যাট কিনে রাখেন। সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা বা রয়েছে কিনা বা কী করে দূর করা যায় সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে একজন গবেষক যুক্ত আছেন, আপনি জানেন, যে ডক্টর এস.এম. জুলফিকার আলী। আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে আবাসন মেলা শুরু হচ্ছে এবং বলা হচ্ছে যে এই বছরই সবচেয়ে কম মূল্যে ফ্ল্যাট কেনার শেষ সময় বা শেষ সুযোগ,
সেটি কেন বলা হচ্ছে? আর কারণ হচ্ছে তাদের যুক্তি হচ্ছে বিশ্বব্যাপী রড সিমেন্টের দাম বাড়াতে এই খাতে খরচ বাড়ছে, পরবর্তীতে যে সমস্ত ফ্ল্যাটগুলো তৈরি হবে সেগুলোর দাম বাড়বে। আপনার কাছ থেকে আসলে এই বিষয়ে জানতে চাই যে এটি আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে আবাসন খাতের উপর। আরেকটা জিনিস ধরাই দেয়, ড্যাপেরও কিন্তু একটা প্রভাব পড়তে পারে। জি, আমরা ড্যাপের আলোচনায় আসবো জনাব লিয়াকত আলী ভূঁইয়া। ডক্টর এস এম জুলফিকার আলী, আপনার কাছ থেকে জানতে চাইবো। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং আমার মনে হয় যে বিষয়টা নিয়ে আপনারা আজকে আলোচনা করছেন, বিশেষ করে রিহ্যাব মেলা শুরু হয়েছে সেই প্রেক্ষিতে, এবং শুধু মেলা শুরু হওয়ার প্রেক্ষিতেই না, এটা একটা গুরুত্বপূর্ণ খাত, রিয়েল এস্টেট হাউজিং। এটা মানুষের জীবনযাত্রার সাথে, জীবন মানের সাথে আমরা যেমন ধরুন এখন দেশ উন্নতি অগ্রগতি অর্জন করছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আমরা মধ্যম আয়ের দেশের নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উচ্চ মধ্যম আয়ের দিকে এগুচ্ছি। তো সবকিছু মিলে এগুলোর সাথে এই যে হাউজিং সেক্টরটা ওতপ্রোতভাবে জড়িত, এবং এখানে প্রচুর জনবল নিয়োজিত আছে। সেদিক থেকে অর্থনীতির বিবেচনায় ধরুন, আর মানুষের জীবনযাত্রার বিবেচনায় ধরুন, কারণ হাউজিং তো একটা ইম্পর্টেন্ট বেসিক নিডস, সেই বিবেচনায় ধরুন একটা গুরুত্বপূর্ণ খাত। সেদিক থেকে এই আলোচনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা গবেষণা করেছিলাম, সেখানে দেখিয়েছে, দেখা গিয়েছে ঢাকা শহরে মোর দেন 80% অধিবাসী তারা কিন্তু আইদার ভাড়া বাসায় অথবা গভর্নমেন্ট কোয়ার্টার অথবা অন্য কোনো বাসায় বসবাস করে। তাহলে হিউজ ডিমান্ড ফর মানে হাউজিং, ফ্ল্যাট বলি অথবা অন্যভাবে বাসা বাড়ির কথা বলি, সেই ডিমান্ডটা আছে আর কি। কিন্তু আমরা কিন্তু এট দ্য সেম টাইম দেখতে পাই যে একটা বিপুল সংখ্যক চাহিদা আছে, বা শুধু জনগোষ্ঠী তারা নিজস্ব বাসা বাড়ি থাকতে পারছে না, আইদার ভাড়া অথবা অন্য কোনো ব্যবস্থা মতো থাকছে। সেই জায়গায় তাদের জন্য যে সহজলভ্য একটা আবাসন তৈরির একটা কথাবার্তা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসলে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না। সেই জায়গায় আমার মনে হয় একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে, নীতিমালার অভাব আছে। যেমনটি আমাদের পূর্ববর্তী শেষের দিকে বলার চেষ্টা করলেন ড্যাপের রেফারেন্স দিয়ে, এবং আবাসন খাতা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যদি বলি, তাহলে যে একটা কনসিস্টেন্ট এবং ধারাবাহিক একটা নীতিমালা, যে নীতির আন্ডারে এই সেক্টরটা পরিচালিত হবে, এই সেক্টরের সাথে যারা এন্টারপ্রাইজে জড়িত আছেন, কোম্পানি জড়িত আছেন তারা, এবং এটা যারা এখানে যে ক্লায়েন্ট হবে, যারা জমি কিনছেন এবং আগামী দিন কিনবেন, তারা যাতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আন্ডারে এই কাজটি করতে পারেন, ডেভেলপাররা ডেভেলপ করতে পারেন, ক্লায়েন্টরা কিনতে পারেন, এবং তারা জানবেন যে এই সেক্টরটা কিভাবে গ্রো করছে, এটা কোন নীতিমালার পরিচিত হচ্ছে, এটা প্রাইসিংটা কি হবে, এবং কিভাবে আমরা সেই জিনিসগুলা ক্লায়েন্টরা কিনতে পারবে, কি ধরনের প্রাইসের মধ্যে সেটা থাকবে, এই ধরনের একটা পরিকল্পনা আন্ডার এই জিনিসটা পরিচালিত হতে পারে, হওয়া উচিত। কিন্তু সেই জিনিসটা আনফরচুনেটলি কিন্তু কনসিস্টেন্ট প্ল্যানিং আন্ডারে এই জিনিসটা হয়নি, হচ্ছে না আর কি। এবং সেটা একটা সেই নীতিমালা হচ্ছে না কেন? এখানে আসলে কি ধরনের বাধাগুলো দেখেন আপনারা, বা এখানে আসলে কাদের আসলে এটি করার কথা, বা কেন হচ্ছে না? যেটা বিষয়, এই সিদ্ধান্তগুলো অ্যাডহক বেসিসে হয় আর কি। একটা স্বল্প মেয়াদে একটা ফায়ার ফাইটিং যে স্টাইলে আমাদের অনেক ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, নীতিও গ্রহণ করা হয়ে থাকে আর কি। এবং কিন্তু সেই জিনিসটা যদি আপনি যদি ড্যাপের কথা আপনি বলছেন পরে আলোচনা, আমি একটু রেফারেন্স দিই। এতদিনও কেন আমরা ড্যাপটা চূড়ান্ত করতে পারলাম না? কেন সকল পক্ষকে একত্রিত নিয়ে বিচার বিশ্লেষণ করে আমরা করতে পারলাম না? এবং ড্যাপ চূড়ান্ত হয়নি বলে আপনি নিশ্চয়ই জানেন, এখানে রিহ্যাবের প্রতিনিধি যিনি আছেন উনি আরো ভালো বলতে পারবেন আর কি, দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে কোনো কিন্তু রিয়েল এস্টেট প্রজেক্ট সেটা অনুমোদন দিচ্ছে না রাজু। হ্যাঁ, এবং তার ফলে কি হয়, আমি ব্যক্তিগতভাবে আমার কাজের অংশ হিসেবে এবং এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, অফ দিস সিটি, যেটা আমি দেখতে পাচ্ছি, এতে কিন্তু ক্লায়েন্টরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন হয়তো কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের যদি ক্লায়েন্টরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। একটা লম্বা সময় ধরে আমরা ড্যাপটা চূড়ান্ত করতে পারছি না আর কি। এটা কি সরকারের পক্ষে দুরূহ একটা কাজ? একটা সকল পক্ষকে নিয়ে, সকল পক্ষের মতামতের ভিত্তিতে, সকল পক্ষের ইন্টারেস্টটাকে
সবাইকে খুশি করা যাবে না, কিন্তু সরকারের কয়েকটি জানিয়ে দেওয়া যায় দিস ইজ দ্য লেটেস্ট সিচুয়েশন অন দিস, এবং এটা অনুযায়ী বিজনেস করতে হবে, এটা অনুযায়ী আপনাদের বাড়িঘর কিনতে হবে, মানতে হবে আর কি। কিন্তু সেই জিনিসটা হচ্ছে ডক্টর না। এস এম জুলফিকার আলী, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা একটু লিয়াকত আলী ভূঁইয়া আপনার কাছে আবার আসতে চাই। আপনি যে এই বিষয়টি আসলে তখন বলছিলেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে ডিটেলস এরিয়া প্ল্যান বা ড্যাপ রয়েছে, সেখানে 2016 থেকে 35 তারা যে নীতিমালা করতে যাচ্ছে, সেখানে আপনারা আপত্তি জানিয়েছেন এবং আপনারা বলেছেন যে এটি হলে আসলে ব্যয় বাড়বে, প্রায় 50% ব্যয় বাড়বে। সেটি আসলে কেন, কি রয়েছে সেই ড্যাপের প্ল্যানে? এবং যেমনটি আসলে জুলফিকার আলীও বলছিলেন যে সবাইকে নিয়ে করা যাচ্ছে না কেন, সবার মতামত নিয়ে এটা তো খুব কঠিন কোনো কাজ নয়। আপনি একটু বলবেন যে এখানে জটিলতাগুলো কি কি রয়েছে? আমি ছোট্ট করে বলি, যেহেতু সময়ের অভাব, একটু ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। 5 কাঠা জমি যেখানে আছে, 5 কাঠা জমির 20 ফুট রাস্তার কাছে এখন মানে আগে পাওয়া যেত প্রায় 13,000 স্কোয়ার ফিটের মতন, আর নতুন নীতিমালায় এটা 8 থেকে 9,000 আসবে আর কি। তাতে আপনি বুঝতে পারতেছেন যে অলমোস্ট 50% বা 40% মতন আপনার যেখানে ধরে নেন যেখানে 10টা ফ্ল্যাট হতো সেখানে হয়তো 6টা ফ্ল্যাট বানাবে। তো এইটা এর ফলে কিন্তু আপনার মানে মানে স্বাভাবিকভাবে অঙ্ক হিসাবে আপনি বুঝতে পারতেছেন যে ফ্ল্যাটের দাম বেড়ে যাবে, বিকজ এই একই জমির উপরে যখন ফ্ল্যাট কম আসবে তখন তো জিনিসটার দাম বাড়বে। ফ্ল্যাট বলে না, যে কোনো জায়গায় যে কোনো মূল্য যেখানেই আপনি আলাপ করেন, যে কোনো ব্যবসার মধ্যে যদি যোগান ঠিক মতো না দেওয়া যেতে পারে, সাপ্লাই ঠিক মতো না হতে জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে। তো এই জন্যই আমি মানে শর্টকাটে যেটা বলতে চাচ্ছি যে এইটাকে আরো, কেন আপনি ঢাকা থেকে 40 লাখ 50 লাখ লোক বেরিয়ে যাবে, তো এইটাকে আরো সুন্দরভাবে সবাইকে নিয়ে কিভাবে করা যায় এটা আমরা বারবার বলতেছি। আচ্ছা, আরেকটি বিষয় আপনি যদি বলেন যে এখানে যে এই যে তারা নতুন প্ল্যানে যেটা বলছে, আপনি বলছেন যে প্রায় 30 থেকে 35% জায়গা তারা ছেড়ে দিতে বলছে, সেটি আসলে কেন বা তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি আছে, বিভিন্ন যুক্তি দিলে তো যুক্তি করা যায়। এখন যুক্তি তো অনেক রকম যুক্তি দেওয়া যায়, আমারও একটা যুক্তি থাকবে, তাদেরও যুক্তি থাকবে। তারা বলতেছে যে লোক সংখ্যা বেড়ে গেছে পৃথিবীর অন্যান্য সিটির মতন আমাদের সিটি, এখানে তো অন্য যে জায়গায় তো আপনার কাজ করতে হবে, তাহলে তো আপনার সবই ঠিক হবে। এখন আপনি মনে করেন যে আমাদের যে জমি বা আমাদের যে জমি যেগুলো আছে, এটা তো আর এলাস্টিক না, টান দিয়ে বড় করা যায়, যেটা যে জমির জায়গায় আছে। তাদের যুক্তি, তাদের বিভিন্ন যুক্তি আছে, সেই যুক্তিগুলো আমরা কিন্তু খণ্ডন করছি এবং করার চেষ্টা করতেছি, এই অবস্থায় আছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব লিয়াকত আলী ভূঁইয়া। জনাব ডক্টর এস এম জুলফিকার আলী, আপনার কাছে আবার একটু ফিরতে চাই যে এই যে আপনি খুব সুন্দর একটি পয়েন্ট বলছিলেন যে আসলে ড্যাপ কেন এত মানে এটি দীর্ঘমেয়াদী, কেন সবাইকে নিয়ে আমরা কেন করতে পারছি না। তার পাশাপাশি আসলে এই আমরা জানি যে সরকারি কর্মকর্তাদের জন্য সরকার 5% সুদে সহজ শর্তেই আসলে আবাসনের জন্য ঋণ দিচ্ছে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছ থেকে শুনতে চাই, এবং আবার আমরা দেখি যে যারা আসলে বেসরকারি খাত রয়েছে তারা কিন্তু আসলে এরকম সুবিধাগুলো পাচ্ছে না। সব মিলিয়ে আবাসন খাতের যে স্বপ্নে, যে শুরুতেই বললাম যে স্বপ্নের বাড়ি, স্বপ্নের ফ্ল্যাট, সেটি কিন্তু সবার জন্য এক হচ্ছে না। আবার যারা প্রবাসীতে যারা থাকেন তাদের নানা অভিযোগ রয়েছে যে তারা আসলে বলেন যে তাদের আসলে আস্থা পায় না, নানান রকমের অভিযোগ তাদের রয়েছে। সেই অভিযোগগুলো বিষয়ে আমরা শুনতে চাই। তবে ছোট্ট একটি বিরতির পরে দর্শক আমরা এই মুহূর্তে একটা ছোট বিরতিতে যেতে চাই। বিরতিতে থেকে এসে আমরা আবাসন খাত নিয়ে আরও কথা বলতে চাই এবং আমরা রিহ্যাব ফেয়ারও যেতে চাই। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, আবাসন খাতের বিস্তারিত বিষয়ে আমরা কথা বলছি। আমরা এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার 2021 উদ্বোধন করছেন বাণিজ্য মন্ত্রী। আমরা সেখানে যেতে চাই। বক্তব্য শুনলেন, আশার বাণী শুনলেন, অত্যন্ত অ্যাক্টিভ মানুষ, তার কাজ বারবার মূল্যায়িত হয়েছে এবং উনি সত্যিকার অর্থে একজন আপনাদের সহযোগী ভূমিকা পালন করতে পারে, আপনাদের যেটা প্রয়োজন সেই ক্ষেত্রে নলেজেবল। আমাদের নতুন সচিব হয়েছেন আমাদের রাজ্যের চেয়ারম্যান সাহেব জনাব আমিনুল্লাহ, তার বক্তব্য শুনেছেন।
যোগ্যতা বিবেচনাতেই তাকে আজকে এই অবস্থাটাও তাকে এই অনুমতি দেওয়া হয়েছে। আমাদের মাঝে আরও বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন। আমার খুব প্রিয় একজন মানুষ একটু আগে বক্তব্য দিলেন, আপনাদের বিসিসিআই সভাপতি জসিমউদ্দিন সাহেব। ব্যবসায়ী মানুষ, ব্যবসার গভীরতাটাও বোঝেন, সমস্যাও বোঝেন, কথা বলে গেছেন, আমার খুব প্রিয় ভাজন বটে। আরও বেশ কয়েকজন রয়েছে এখানে। আমাদের অপু, কারো নামটা বেশ কঠিন, মানে আমি ওকে অপু বলে চিনি, ও বক্তব্য রাখলেন। হামিদ বলি তো, মিস্টার হামিদ অপু আমাদের। তাছাড়া আরও কয়েকজন বক্তব্য রেখেছেন, সোহেল রানা, তারপর কামাল, সবার কথা শুনেছেন। আমি আসলে শেষ বক্তা হলে হয় কি, মানুষ শুনতে শুনতে কিছুটা কি বলি ফেড আপ হয়ে যায়। আর দ্বিতীয়ত হলো খাবারের সময় আসছে, লাঞ্চ টাইম, তো এখন খুব একটা সুবিধা হবে না আমার কথা, কেননা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যমান, সেটাও সমস্যা। যে কারণে কথা বলতে শুরু করেছি যে আজকে রিহাব আমাকে দাওয়াত দিয়েছে। আমরা সবাই জানি আমাদের বাঙালি সমাজে আমাদের স্বপ্ন থাকে ছোট পরিবার, গরিব পরিবার, তারপরে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যাই হোক, মাথায় একটাই থাকে যে কোনো একদিন একটা বাড়ি হবে, আমার স্বপ্নের একটা বাড়ি হবে। সে যে তার যার মতো করেই চিন্তা করে, আর সেই স্বপ্ন কেউ নিজে পারে, আর অনেকাংশ লোক ঢাকা শহরের বা বড় বড় শহরে এই ধরনের ডেভেলপের উপর নির্ভর করে, কেননা এত বড় কাজ তারা নিজেরা করতে পারে না, অন্য কেউ দায়িত্ব নিয়ে তাদের এই স্বপ্নের বাড়িটা তৈরি করে দেয়। রিহাব হচ্ছে সেই সংগঠন, যে সংগঠন মানুষের এই স্বপ্ন পূরণের সংগঠন। তারা 1992 সালে শুরু করেছিল। কাজল আমাকে বলেছে মাত্র 11 জন সদস্য নিয়ে আজকে নাকি প্রায় 1000-এর কাছাকাছি। কিছু চলে গেছে, এখনও নাকি 900-র উপরে রয়েছে। তো যে কথা বলতে এসছি আমি, যে রিহাব মানুষ এই কাজ করে চলেছে। রিসেন্টলি তারা কিছু সমস্যা হয়ে পড়েছেন, আপনারা সবাই জানেন। সে কথাগুলো বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসছে, যে সমস্যাটা কি, তারা চিন্তিত আছেন। ড্যাপ যেভাবে আগাচ্ছে তাতে তাদের কাজ করতে অসুবিধা হবে। তাদের কাজ করতে অসুবিধা হওয়া মানেই সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জায়গাটায় কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, বাধাগ্রস্ত হবে, যার জন্য তারাও খুব চিন্তিত। আর শুধু তাই নয়, এই প্রফেশনের সাথে টিকে আছে প্রায় 30-35 লক্ষ লোক। অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রয়েছে। যেমন জসিম সাহেব, যিনি আমাদের বিসিসিআই প্রেসিডেন্ট, উনি আমাকে বলছেন যে আমিও তো এখানে আমার শোরুম নিতে পারি। আমি আপনি তো বিল্ডিং বানান না। বললো আমি তো প্লাস্টিকের পাইপ বানাই, সেই পাইপ দিয়ে তো তারা বিল্ডিংয়ের কাজ করে, তো আমিও তো আছি এর সাথে জড়িত। তারপরে এমনি অনেক যারা রড বানাচ্ছে, সিমেন্ট বানাচ্ছে, রং বানাচ্ছে, তুলি বানাচ্ছে, ফ্যান বানাচ্ছে, ইলেকট্রনিক, সব কিছুই তো জড়িত। এটা যদি কোনোখানে কোনো অবস্থায় ধাক্কা খায়, তাহলে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের এই সব ব্যবসাগুলোও কিন্তু ধাক্কা খাবে। তো সেই জন্য আমাদের যত কিছুই করা হোক, এই সবগুলোও আমাদের কিন্তু বিবেচনায় আনতে হবে। অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের সেক্রেটারি সাহেব শহীদুল্লাহ খন্দকার সাহেব এবং আমাদের রাজুকের যিনি চেয়ারম্যান, তারা কিন্তু তারা এই ব্যাপারগুলো খুব ভালো বোঝে। আমার এইখানে বসার আগে ওইখানে যখন পাশে বসছিলেন, তাদের কথা শুনে এবং তাদের বক্তৃতা শুনে আমার মনে হয়েছে যে পুরা দে আর অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন, তারা জানে না এবং তারা কিন্তু কাজ করছে। আমাদের যিনি মন্ত্রী মহোদয় আছেন এলজিআরডির, যিনি তাদুল সাহেব, উনিও সেন্সিবল মানুষ, ওনাদের সমস্যাগুলো নিয়ে সেও দেখছে। আশা করি স্বপ্নের একটা দেশ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্বপ্ন নিয়ে এই দেশটা তৈরি করে গেছেন। তার জীবনের শ্রেষ্ঠতম সময় তিনি ব্যয় করেছেন, জেলে থেকেছেন, যৌবনের সেরা সময় 12.5 বছরেরও বেশি দিন জেলখানায় থেকেছেন। পৃথিবীর ইতিহাসে খুব হাতে গোনা 2-1 লোক পাওয়া যাবে এমন করেছেন তাদের দেশের জন্য। আর যেটা করেছিলেন সেটা হলো একটা দেশ, স্বপ্নের দেশ, একটা উন্নত বাংলাদেশ, একটা শিক্ষিত বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি ক্ষুধামুক্ত সুশিক্ষিত বাংলাদেশ। সেই স্বপ্ন তিনি দেখেছিলেন, নিজের জীবনের শ্রেষ্ঠ সময় দিয়ে এই দেশটা তিনি তৈরি করে দিয়ে।
দর্শক, রিহাব ফেয়ারের উদ্বোধন করছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সেখানেই ছিলাম আমরা এতক্ষণ। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব এস এম জুলফিকার আলী, আপনার কাছে একটু আসতে চাই। এই যে বাণিজ্য মন্ত্রীও বলছিলেন যে রড সিমেন্টের দাম বেড়ে গিয়েছে এবং এর প্রভাবে ফ্ল্যাটের দাম বাড়বে। আমরা তো দেখি আবার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়, যারা আসলে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো নয় তাদের কাছ থেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা রয়েছে এবং গ্রাহক অনেক ক্ষেত্রেই টাকা দিয়ে আসলে সঠিক সময়ে ফ্ল্যাট পাচ্ছে না। এখান থেকে আসলে আমরা কি করে বের হয়ে আসতে পারি? ধন্যবাদ। বিরতির আগে যে প্রসঙ্গটি আপনি একটু অবতারণা করেছিলেন যে ফ্ল্যাটের মূল্য বেড়ে যাবে, মানুষ কিভাবে কিনবে, বাট একই সাথে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মকর্তাদের জন্য একটা সহজ শর্তে ঋণের ব্যবস্থা, মোটামুটি একটা ভালো অঙ্কের সহজ শর্তে ঋণের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে তারা সেটি দিয়ে কিনতে পারে। আসলে যে বিষয়টা আমরা বিভিন্ন সময়ে আমি প্রপার্টি নিয়ে কাজ করি, আমরা অসমতার কথাটা বলে থাকি এবং সেটা বাংলাদেশের উন্নতি অগ্রগতি যথেষ্টই হচ্ছে, সেটা আমাদের আশান্বিত করে এবং সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। বাট এট দ্য সেম টাইম বৈষম্য কিন্তু বিদ্যমান, সেটা বরং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যটা বাড়ছে। এক্ষেত্রে আপনি দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা হয়তো এক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু অন্যরা সেই জিনিসটা পাচ্ছেন না। তাদেরকে শুধু তাই নয়, ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানও কিন্তু দেখবেন লোন দেওয়ার ক্ষেত্রে, ঋণ দেওয়ার ক্ষেত্রে সরকারি যারা কর্ম তাদেরকে আসলে বেশি গুরুত্ব দেয়। রাইট সাধারণ জনগণ সেই সুবিধাটা পায় না, বরং তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়, উচ্চ মূল্যে কিনতে হয়, ঋণ সুবিধা পাচ্ছে না, হয়রানির শিকার হতে হচ্ছে। কাজে আপনি যদি এই হাউজিং, অ্যাক্সেস টু হাউজিং, ডিসেন্ট হাউজিং, সেই বিষয়টি বিবেচনা করেন, আপনি দেখবেন যে সেখানে একটা বৈষম্য বিদ্যমান, সেই বৈষম্যটা বেড়ে চলেছে আর কি। এখন আপনি আরেকটা বিষয় এখন বললেন যে অনেক ক্ষেত্রে হচ্ছে ডেভেলপারদের মধ্যেও তো বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর ডেভেলপার আছেন, অনেক প্রতিষ্ঠিত বড় ডেভেলপার আছেন, আবার মাঝারি মানের আছেন, অনেকে নতুন শুরু করছেন বা ছোটখাটো ডেভেলপার আছেন। সবাই যে একই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারছেন সেটা নিশ্চয়ই না। কিন্তু আমি ঘুরে ফিরে যে জায়গায় যেতে চাই, আপনার যদি একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকে, আপনি যদি ধারাবাহিকভাবে সেই জিনিসটা বাস্তবায়নের দিকে এগোন, তখন সরকারের দায়িত্ব এট দ্য সেম টাইম একটা রেগুলেটরি বডি হিসেবে কাজ করে। সরকার কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সরকারি কিছু কিছু প্রতিষ্ঠান তারা রেগুলেটর হিসেবেও কাজ করছে, আবার তারা নিজেরাও কিন্তু ডেভেলপ করছে অথবা কার্যকরী রোল প্লে করছে অনেক ক্ষেত্রে আর কি। কাজে আপনি সরকারের প্রতিষ্ঠান হিসাবে মূলত দায়িত্বটা থাকবে নীতি নির্ধারণ, নীতি প্রণয়ন এবং একটা রেগুলেটরি বডি হিসেবে কাজ করা, যে ঠিক আছে আমরা দিস ইজ দি পলিসি এবং দিস ইজ দি গাইডলাইন, এবং সবাইকে যারা এখানে বিজনেস করবে এবং যারা এখানে যুক্ত হবে ক্লায়েন্ট হিসাবে বন্ধুভাবে, তাদেরকে এই গাইডলাইন ফলো করে কাজ করতে হবে আর কি। এবং সরকার দেখবে যে কে গাইডলাইনটা ফলো করছে, কে গাইডলাইন ফলো করছে না। আমরা এই প্রসঙ্গে একটু লিয়াকত আলী ভূঁইয়া আপনার কাছে আসতে চাই যে এই যে নীতিমালার কথা বলা হচ্ছে, গাইডলাইনের কথা বলা হচ্ছে, আপনারা বারবার ঘুরে ফিরে একটি কথা বলেন যারা আসলে রিহাব সদস্য তাদেরকে আপনারা মনিটরিং করছেন, কেউ ওখান থেকে কোনো কিছু কিনে ঠকে গেলে আপনারা সেটা তদারকি করার ব্যবস্থা করছেন যারা কমিটিতে রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব মানুষ যারা যখন ফ্ল্যাট কিনতে যায় তারা জানে না যে রিহাব মেম্বার কিনা বা রিহাবের মেম্বারের বাইরে কিনা। যারা রিহাবের মেম্বার নয় তাদেরকে আসলে মনিটরিং কারা করছে বা তাদের জবাবদিহিতা কোথায়? ধন্যবাদ। এই প্রসঙ্গে আসার আগে আমি ছোট্ট করে একটু ওই যেটা বলতেছিলেন যে ব্যাংক লোন, সাধারণ মানুষদের লোনটা কিভাবে তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। আমাদের ব্যাংকগুলা কিন্তু লোন দিচ্ছে, কিন্তু আমি বিশেষ করে সরকারি ব্যাংকগুলা কিন্তু লোনে কিন্তু ওইভাবে দেয় না, ওইভাবে আগ্রহ প্রকাশ করে না। সরকারি ব্যাংকগুলা যখন এগিয়ে আসবে তখন কিন্তু আমাদের যারা আম জনতা তাদের কিন্তু ঋণ পেতে সুবিধা হবে। সরকারি ব্যাংকগুলা আমি মনে করি আরো আগ্রহ হওয়া উচিত এবং মাঝে মাঝে বিজ্ঞাপন দেওয়া উচিত এবং কিভাবে লোন পাবে এই গাইডলাইনগুলো যদি ঠিক মতন দেয়, আপনি মনে করেন তখন কিন্তু ঋণটা আরো আমাদের যে সাধারণ মানুষ তারা কিন্তু পেতে পারে। এবং যদিও হাউস বিল্ডিং ঋণ দিচ্ছে এটা খুব ভালো কথা, এবং হাউস বিল্ডিং ঋণের ফলে অনেক সাধারণ মানুষ কিন্তু ঋণটা পাচ্ছে। আর আপনি যেটা বললেন ওই যে আমাদের বাইরে যারা, রিহাবের বাইরে যারা, এটা নিয়ে আপনি জানেন যে সরকার কিন্তু বেশ কিছুদিন আগে একটা সার্কুলার দিছে, যারা
এই ব্যবসা করবে তাদেরকে রিহাবের মেম্বার হতে হবে। এবং আমাদের বাইরে যারা কাজ করতেছে তারা তো কাজ করতেছে এটা ঠিক না। এখন যে গ্রাহক একটা ফ্ল্যাট কিনবে বা একটা বাড়ি কিনবে, তখন তার কিন্তু তার টাকা সে বিনিয়োগ করবে, এবং টাকা শুধু ফ্ল্যাট বলে না, যে কোনো জায়গায় যখন টাকা বিনিয়োগ করে সে কিন্তু তার জায়গাটা দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে, সে কেমন ব্যবসায়ী এগুলো দেখতে হবে। এখন আমাদের মাঝে যে সমস্ত গ্রাহক এই ধরনের ফ্ল্যাট কিনে যারা আমাদের মেম্বার না, তারা কিন্তু অনেক কম দামে ফ্ল্যাট বিক্রি করে, বিকজ তাদের কিন্তু ওই নিয়ম কানুনের মধ্যে তারা নাই। এবং আমাদের কিন্তু রিহাবে যারা কাজ করে তাদের কিন্তু অনেক নিয়ম কানুন মেনে ফ্ল্যাট ক্রয় করতে হয়, ফ্ল্যাট বিক্রি করতে হয়। তো সেই ক্ষেত্রে তারা যখন দেখে যে আমরা যে ফ্ল্যাটটা 4,000 টাকা বিক্রি করি স্কোয়ার ফিট, তারা বিক্রি করে 2,500 2,000 টাকায়, তখন কিন্তু ওইখানে ওই কম দাম পেয়ে তারা কিন্তু জিনিসটা কিনে। একটা কথা আছে যে কম দামে জিনিস কিনলে আপনি ফস্তাইতে হবে, ঠিক ওইভাবে কেনার পরে তখন কিন্তু দেখা যায় তারা কিন্তু অনেক নানা রকমের প্রতারণার শিকার হন। তার মানে এই বিষয়গুলো আসলে আপনারা বলছেন যে সরকারের উপর দায় বর্তায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকারের উপরই বর্তায়। অসংখ্য ধন্যবাদ জনাব লিয়াকত আলী ভূঁইয়া। আপনারা আসলে কি করতে পারেন বা কি করা উচিত সেই বিষয়ে আমরা আরো জানতে চাইবো আপনাদের কাছ থেকে। আমরা এই সময় হচ্ছে ছোট্ট আরেকটি বিরতি নিয়ে, আবার দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরো একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি আবাসন খাত নিয়ে। বিরতিতে যাবার আগে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত ছিলেন এবং আজকে রিহাব মেলার উদ্বোধন হচ্ছে সেটি সম্বন্ধে আমাদের সরাসরি আমরা ছিলাম সেখানে। আমরা আসলে আবার একটু আলোচনা যেতে চাই। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। দেশ বিদেশের যারা আসলে এখন ভালো আয় করছে তাদের একটি অন্যতম বড় চাহিদা একটি ভরসার জায়গা, একটি ফ্ল্যাট বা একটি বাড়ি কেনা। সেই ক্ষেত্রে বিদেশ থেকে যারা থাকে এমন অনেকের সাথে আমাদের কথা হয়, বিভিন্ন রিপোর্টের কাজেও আমরা জানি যে তারা আস্থার সংকটে ভোগে, যে বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করবে, সেটি একেবারে দেশের শীর্ষ লেভেলের যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে, যা আবাসন কোম্পানিগুলো রয়েছে, তাদের ছাড়া বেশিরভাগ অনেক ক্ষেত্রেই তারা আসলে বিভিন্ন প্রতারণার শিকার হয়। এই প্রবাসীদের জন্য কিছু বলবেন? তারা আসলে এই খাতের প্রতি অনেকটাই এখন কিন্তু অনাস্থা তাদের তৈরি হয়েছে, কি করে তাদের আস্থা আবার ফিরিয়ে আনা যায়? ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু আপনার কোনো এক সময় ছিল, এখন কিন্তু এটা একদম কমে আসছে, একদম কমে আসছে বলবো না, বেশ কমে আসছে। এবং তাদের জন্য আমার বক্তব্য থাকবে যে ফ্ল্যাট কেনার আগে অবশ্যই যদি তাদের কোনো সন্দেহ থাকে তাহলে রিহাব মেডিয়েশন সেল বা রিহাবের সরাসরি যোগাযোগ করতে পারে, এবং রিহাবের ওয়েবসাইটে যায় দেখবে যে রিহাবের মেম্বার কিনা। রিহাবের মেম্বার হলে তখন তার ফ্ল্যাট কিনতে তার কোনো ক্রয় করতে অসুবিধা হবে না। এই জিনিসগুলো তাদেরকে একটু দেখা দরকার। তারপরেও যদি কোনো অসুবিধা হয়, রিহাবের তো মেডিসিন সেল আছে, সেখানেও সে যোগাযোগ করতে পারে। এই হচ্ছে মানে শর্টকাটে বললে আপনাকে আমি এই কথাগুলো বলতে পারি। তারপরও আপনি যেটা বললেন যে এটা এক সময় ছিল, কিন্তু এটা এখন ক্রমশ কমে গেছে, এবং এখন কিন্তু ফ্ল্যাট কিনতে কোনো অসুবিধা নাই বলে আমি মনে করি। আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনাদের আবাসন খাতে যারা ব্যবসা করেন তাদের আসলে এখন বিনিয়োগটি কেমন, এই প্রশ্নটি নিয়ে আমরা জনাব এস এম জুলফিকার আলী যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে। আবার আমরা একটু জনাব আপনার কাছে আসতে চাই যে এই যে আবাসন খাতে আমরা দেখি প্রচুর পরিমাণ কোম্পানি রয়েছে, এখানে বিনিয়োগ বাড়ছে, কিন্তু সেই বিনিয়োগটিকে আরো বাড়ানো উচিত কিনা, বিনিয়োগের পরিমাণটি এখন কেমন, সব মিলে যদি আপনি একটু বলেন। জনাব জুলফিকার আলী। কাকে বলছেন? জনাব জুলফিকার আলী, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা, সেই সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের শুনতে পাচ্ছে না এই মুহূর্তে। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আসবো যে এই খাতে ব্যবসা বাড়ছে, পরিসর বড় হচ্ছে, আপনি কি মনে করেন এখানে আরো বেশি বিনিয়োগ দরকার? বিনিয়োগ তো অবশ্যই এখানে বেশি দরকার। বিনিয়োগ যত বেশি করবে, আপনি শুধু তো এই খাতটা ভালো, মানে এই খাতের সাথে যেগুলো জড়িত আছে, যারা জড়িত আছে তারাও ভালো হবে এবং সাধারণ মানুষের জন্য ভালো হবে। আপনি দেখেন যে করোনা কালে কিন্তু আমাদের প্রায় 2 বছর কিন্তু ফ্ল্যাট নতুন করে কেউ কিন্তু মানে জমি নেয় নাই ফ্ল্যাট করার জন্য, সেখানে কিন্তু একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে। আগামীতে ফ্ল্যাটের দামও কিন্তু বেড়ে যাবে। সেই জন্য যদি বিনিয়োগ বেশি করা হয়, ফ্ল্যাটের দাম কিন্তু
নাগালের কাছে আসবে বলে আমরা মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব লিয়াকত আলী ভূঁইয়া। আমরা আবার একটু আবাসন মেলায় যেতে চাই। সেখানে আজকে কিছুক্ষণ আগে বাণিজ্য মন্ত্রী উদ্বোধন করেছেন রিহাব আবাসন মেলা। আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস রয়েছেন। অন্তরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। মেলার শুরুর দিন আজকে মেলা কেমন সাজানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে দর্শনার্থীরা প্রবেশ করা শুরু করবে, সব মিলিয়ে আসলে ব্যবসায়ীদের প্রস্তুতি যদি আমাদের জানান। আসলে মেলার যে কর্মযজ্ঞ সেটি শেষের পথে বলতে পারেন, মানে যে প্রস্তুতি সেটি শেষের পথে বলতে পারেন। একদম সকল কিছু তৈরি হয়ে গেছে, কিন্তু শেষ সময়ের যে ছোটোখাটো কাজ সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক স্টল রয়েছে যেগুলো আসলে একেবারে প্রস্তুত, আর কিছু কিছু স্টলের কাজ একেবারেই ছোটোখাটো কাজ, হয়তো বা শেষ সময়ের কিছু সাজসজ্জার বিষয় সেগুলো আসলে চলছে। আর যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগেই বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তিনি আসলে কথা বলেছেন এবং তিনি কিন্তু একটি অনুরোধ করেছেন যারা ব্যবসায়ী রয়েছেন, রিহ্যাবের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রতি এবং ব্যবসায়ীদের প্রতি, যে এই বিষয়টি যেন লক্ষ্য রাখা হয় যেন কেউ প্রতারিত না হন। ব্যবসা করবেন কিন্তু কেউ যেন এই ব্যবসা করতে যেয়ে কাউকে প্রতারণা না করে, সেই বিষয়টির বিষয়ে আসলে বিশেষভাবে লক্ষ্য রাখার যে আহ্বান সেটি তিনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয়ে তিনি আহ্বান করেছেন সেটি হচ্ছে যেন অতিরিক্ত যে টাকা সেটিও যেন না রাখা হয়। এবং একই বিষয়ে কিন্তু কথা বলেছেন রিহ্যাবের যিনি চেয়ারম্যান তিনিও, এবং তিনি কিন্তু একটি কথা বলেছেন যে ড্যাব বাস্তবায়নের আগে যেন এই যে আবাসন প্রকল্পগুলো রয়েছে সেই বিষয়ে মাথায় রাখা হয়। কারণ হচ্ছে ড্যাপের কিছু কিছু নিয়মের ফলে দেখা যাবে যে এই যে আবাসন প্রকল্পের যে খরচ সেটি আসলে অনেক বেশি বেড়ে যাবে এবং এই খরচ আসলে শেষমেশ যারা সাধারণ মানুষ তাদের কাছ থেকেই নিতে হবে। সুতরাং এই বিষয়টি যেন মাথায় রাখা হয়, এটি আসলে দুই পক্ষের কাছ থেকে আমরা যে বক্তব্য সেটি পেয়েছি। আর মেলায় আসলে এরই মধ্যে অনেকে কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু এখানে দেখতে শুরু করেছেন কোনটি আসলে কার জন্যে সুবিধাজনক হয়, সব কিছু মিলিয়ে হিসেব নিকেশও অনেকে করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। সুলতান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে বলছিলেন আবাসন মেলার পরিস্থিতি। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে মেলা জমে উঠবে এবং আগামী 5 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলবে। দর্শক, আমরা ছিলাম আবাসন রিহাব আয়োজিত আবাসন মেলায়। আমরা একটু আলোচনা যেতে চাই আবার জনাব এস.এম. জুলফিকার আলী, আপনার কাছে আবার একটু ফিরতে চাই। এই যে বিনিয়োগের কথা বলা হলো, আস্থার কথা বলা হলো, বাণিজ্য মন্ত্রী যে কথাটি বলেছেন, আপনি সবশেষ বলবেন যে এই আস্থা ফেরাতে আসলে এখন কার কি করা উচিত? জি জনাব এস.এম. জুলফিকার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করি পরের কোনো সংলাপের পর্বে আপনারা আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আবাসন মেলা জমে উঠুক এবং সেখানে কিন্তু প্রায় 220টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং বিভিন্ন অফার নিয়ে তারা এসছে। আপনারা যারা আসলে এগুলো কিনতে চান তারা নিশ্চয়ই সে মেলায় যাবেন এবং তাদের পছন্দের বাড়ি কিংবা ফ্ল্যাট যেটি কিনতে চান সেটি প্রত্যাশিত দামে তারা নেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখবেন নিউজ 24-এ।